আমি তোমাদের সামনে আলোচনা করব ক্লাস 12-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে ইকোনমিক্স আছে সেই ইকোনমিক্স সাবজেক্টটা নিয়ে। ইকোনমিক্সে তোমরা সবাই জানো যে 2 নম্বরে 10টা কোশ্চেন লিখতে হয়। সেই 2 নম্বরের যেই কোশ্চেনগুলো তোমাদের পড়তে হবে সেই কোশ্চেনগুলো নিয়ে এখন আমি তোমাদের সামনে আলোচনা করব। হ্যাঁ, এটা ঠিক যে কিছু কিছু 2 নম্বরের কোশ্চেনটা আমি অনেক বড় করে লিখিয়েছি, তো তোমরা বুঝতেই পারছো আমি চাইছি বড় করে টপিকটা বড় করে লেখানোর, ঠিক আছে? এবং তোমরা তো 2 নম্বরে মোটামুটি জানো 2 নম্বরে কতটা লিখতে হয়, সেই অনুযায়ী তোমরা লিখে দেবে। কেননা তোমরা জানো তোমাদের যে এবছর যেটা আছে স্থিতিস্থাপকতা, জেনারেলি অন্যান্য বছর স্থিতিস্থাপকতা 2 নম্বরের কোশ্চেন আসছে, এবছর সেখানে 5 নম্বর আসবে। আমি চাইছি ব্যাপারগুলো একটু বড় করে লিখিয়ে দিতে, তোমরা ব্যাপারটা ছোট করতে পারবে। তো যাই হোক, প্রথম কোশ্চেনে আসে যাক। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সব কটা কোশ্চেন তোমাদের পড়তে হবে, একটা কোশ্চেনও অ্যাভয়েড করলে চলবে না। বলছে কোনো দ্রব্যের জন্য ব্যক্তিগত চাহিদা নির্ধারণকারী 2টি বিষয় উল্লেখ করো। ঠিক আছে, কি লিখেছে? কোনো দ্রব্যের জন্য ব্যক্তিগত চাহিদা নির্ধারণকারী 2টি বিষয় হলো, একটা হচ্ছে ব্যক্তির আয় আর একটা হচ্ছে ব্যক্তিগত রুচি ও পছন্দ। ব্যক্তির আয় আর হচ্ছে মানে পার্টিকুলার ব্যক্তির রুচি ও পছন্দ। তাহলে এটা অ্যানালাইসিস করতে হবে। 2 নম্বর দিয়ে যখন তোমাকে অ্যানালাইসিস করতেই হবে। ব্যক্তির আয় হলো ব্যক্তির চাহিদার প্রধান নির্ধারক, কারণ ব্যক্তির আয় ব্যক্তির ক্রয় ক্ষমতা নির্দেশ করে। আর একটা হচ্ছে ব্যক্তির রুচি ও পছন্দ। ব্যক্তির রুচি ও পছন্দ হলো ব্যক্তির ব্যক্তিগত বিষয় যার উপর চাহিদা নির্ভর করে। তাহলে আশা করি বোঝা গেল কোনো দ্রব্যের জন্য ব্যক্তিগত চাহিদা নির্ধারণকারী 2টি বিষয় হচ্ছে, একটা হচ্ছে ব্যক্তির আয় আর একটা হচ্ছে ব্যক্তির রুচি ও পছন্দ। ব্যক্তির আয় হলো ব্যক্তির চাহিদার প্রধান নির্ধারক, কারণ ব্যক্তির আয় ব্যক্তির ক্রয় ক্ষমতা নির্দেশ করে। আর ব্যক্তির রুচি ও পছন্দ হলো ব্যক্তির ব্যক্তিগত বিষয় যার উপর চাহিদা নির্ভর করে। এর পরবর্তী কোশ্চেনটা আছে উৎপাদনের গড় আয় ও গড় ব্যয় আর প্রান্তিক ব্যয়ের সম্পর্কটি বিবৃত করো। মানে অ্যাভারেজ কস্ট আর মার্জিনাল কস্টের মধ্যে রিলেশন, অ্যাভারেজ কস্ট আর মার্জিনাল কস্টের মধ্যে রিলেশন। ঠিক আছে, তো কি লেখা আছে? গড় ব্যয় যখন কমে যায়, গড় ব্যয় মানে অ্যাভারেজ কস্ট যখন কমে যায় তখন মার্জিনাল কস্ট অ্যাভারেজ কস্ট অপেক্ষা কম হয়। গড় ব্যয় যখন কমে তখন প্রান্তিক ব্যয় গড় ব্যয় অপেক্ষা কম হয়। 3টে বলতে হবে। গড় ব্যয় যখন কমে তখন কি হবে, গড় ব্যয় যখন বাড়ে তখন কি হবে, আর গড় ব্যয় যখন স্থির থাকে তখন কি হবে। তাহলে কি বললাম? এসি যখন কমবে তখন প্রান্তিক ব্যয় গড় ব্যয় অপেক্ষা কম হবে। গড় ব্যয় যখন বাড়বে তখন প্রান্তিক ব্যয় গড় ব্যয় অপেক্ষা বেশি হবে। আর গড় ব্যয় যখন স্থির থাকবে তখন গড় ব্যয় প্রান্তিক ব্যয় পরস্পর সমান হবে। দেখো আমার সঙ্গে সঙ্গে তোমরা বলো, গড় ব্যয় যখন কমবে তখন কি হবে? গড় ব্যয় প্রান্তিক ব্যয় অপেক্ষা কম হবে। একটু ভুল হয়ে গেল। গড় ব্যয় যখন কমবে তখন প্রান্তিক ব্যয় গড় ব্যয় অপেক্ষা কম হবে। গড় ব্যয় যখন বাড়বে তখন প্রান্তিক ব্যয় গড় ব্যয় অপেক্ষা বেশি হবে। আর গড় ব্যয় যখন স্থির থাকবে তখন গড় ব্যয় প্রান্তিক ব্যয় পরস্পর সমান হবে। এর পরের কোশ্চেন বলেছে মোট রেভিনিউ রেখার ঊর্ধ্বগামী অংশে প্রান্তিক রেভিনিউ রেখা কিরূপ হবে? মোট রেভিনিউ রেখার ঊর্ধ্বগামী অংশে, ঠিক আছে, প্রান্তিক রেভিনিউ রেখা কিরূপ হবে? তো দেখো মোট রেভিনিউ দেখেছো আঁকাটা কেমন হয়েছে, মোট রেভিনিউ আর এটা হচ্ছে প্রান্তিক রেভিনিউ। ঠিক আছে, মোট রেভিনিউ রেখার ঊর্ধ্বগামী অংশে প্রান্তিক রেভিনিউ রেখা কি হবে? প্রান্তিক রেভিনিউ রেখা অনুভূমিক অক্ষের ওপরে অবস্থিত। কি লেখা আছে? প্রান্তিক রেভিনিউ রেখা অনুভূমিক অক্ষের, এটা হচ্ছে অনুভূমিক অক্ষ, তার ওপরে অবস্থিত। এবার যে ভারতের দারিদ্রের 2টি কারণ, ভারতের দারিদ্রের প্রধান 2টি কারণ হচ্ছে একটা বেকারত্ব, একটা মূল্যবৃদ্ধি। অ্যানালাইসিস করতে হবে, অ্যানালাইসিস করা নেই, তোমরা করে নেবে। একটা বেকারত্ব আর একটা মূল্যবৃদ্ধি। তারপরে মৌসুমী বেকারত্ব কাকে বলে? কৃষিক্ষেত্রে একটি নির্দিষ্ট সময়ে চাষের কাজ হয়, কৃষিক্ষেত্রে একটি নির্দিষ্ট সময়ে চাষের কাজ হয়, ফলে কৃষকদের সারা বছর কাজ থাকে না, বছরের কিছুটা সময় বেকার থাকতে হয়। এই ধরনের বেকারত্বকে মৌসুমী বেকারত্ব বলে। কৃষিক্ষেত্রে একটি নির্দিষ্ট সময় চাষের কাজ হয়, ফলে কৃষকদের সারা বছর কাজ থাকে না, বছরের কিছুটা সময় বেকার থাকতে হয়। এই ধরনের বেকারত্বকে মৌসুমী বেকারত্ব বলে। নেক্সট বলেছে জীবন বীমা ও সাধারণ বীমার মধ্যে পার্থক্য, এলআইসির সঙ্গে জিআইসির পার্থক্য। জীবন বীমাকে প্রতিশ্রুতির চুক্তি বলা হয়। জীবন বীমাকে কার চুক্তি বলা হয়? জীবন বীমা হচ্ছে প্রতিশ্রুতির চুক্তি, আর সাধারণ বীমা হচ্ছে ক্ষতিপূরণের চুক্তি। জীবন বীমাকে তোমার প্রতিশ্রুতির চুক্তি বলা হয়, সাধারণ বীমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয়। এটা একটা পার্থক্য, আরও পার্থক্য আছে, তো সেইগুলো তোমাকে লিখতে হবে। জীবন বীমা সাধারণ বীমার মধ্যে পার্থক্য, ঠিক আছে? স্যার তোমাদের বই ইকোনমিক্স বইতে যদি খুঁজে পাই তো ভালো, যদি খুঁজে পাও তো ভালো, আর যদি খুঁজে না পাও তোমরা চলে যাবে ক্লাস 11-এ যে বিজনেস স্টাডিজ ছিল, সেই বিজনেস স্টাডিজের 4 নম্বর চ্যাপ্টারে তোমরা পেয়ে যাবে ব্যাংক আর বিমা বলে একটা চ্যাপ্টার ছিল, ওখানে পেয়ে যাবে জীবন বীমা ও সাধারণ বীমার মধ্যে পার্থক্য। দেখুন আমি আরেকটা পার্থক্য বলি যে মানুষের জীবনের উপর যে বিমা করে তাকে বলে জীবন বীমা, আর সম্পত্তির উপর যে বিমা করে তাকে বলে সাধারণ বীমা। হয়ে গেল। এবার যে নরসীমা কমিটির 2টো সুপারিশ, ঠিক আছে। 1 নম্বর বলছে সুদের হারের ওপর সব রকম নিয়ন্ত্রণ তুলে নিতে হবে, সুদের হারের ওপর সব রকম নিয়ন্ত্রণ তুলে নিতে হবে। আর অগ্রাধিকার প্রাপ্ত ক্ষেত্রে ব্যাংকের ঋণের পরিমাণ 40% থেকে 10% নামিয়ে আনতে হবে।
অগ্রাধিকার প্রাপ্ত ক্ষেত্রে ব্যাংকের ঋণের পরিমাণ 40% থেকে 10% নামিয়ে আনতে হবে। নেক্সট বলে যে বিশ্ব বাণিজ্য সংস্থার দুটি কার্যাবলী। ঠিক আছে, এখানে তো লেখা আছে, তোমার যদি মনে হয় আরও বড় করে পড়তে যাও, তোমরা ক্লাস 11-এ বিজনেস স্টাডিজ যে সাবজেক্টটা ছিল ওখানে লাস্ট চ্যাপ্টার আন্তরিক বাণিজ্য ছিল, ওখানেই তোমরা পেয়ে যাবে। কি বলা আছে এখানে, বলেছি বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ভালো করা, আর একটা হচ্ছে সদস্য দেশগুলির মধ্যে বাণিজ্য সংক্রান্ত কোনো বিরোধ বাঁধলে সেই বিরোধের মীমাংসা করা। বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ভালো করা, আর বলেছি সদস্য দেশগুলির মধ্যে বাণিজ্য সংক্রান্ত কোনো বিরোধ থাকলে বা বাঁধলে সেই বিরোধের মীমাংসা করা। এবার বলেছে চাহিদার সূত্রটি বিবৃত করো, মানে ল অফ ডিমান্ড। বহুবার বলেছি, নতুন করে বলার কিছু নেই। ক্রেতার রুচি ও পছন্দ, ক্রেতার আর্থিক আয়, অন্যান্য দ্রব্যের দাম এবং সময়কাল অপরিবর্তিত থাকলে কোনো দ্রব্যের দাম বাড়লে সেই দ্রব্যের চাহিদা কমে, আর কোনো দ্রব্যের দাম কমলে সেই দ্রব্যের চাহিদা বাড়ে। মানে দেখো, চাহিদার সূত্র একদম ইজি, ল অফ ডিমান্ড। অন্যান্য সকল বিষয় অপরিবর্তিত থাকলে, এখানে অন্যান্য সকল বিষয় বলতে ক্রেতার রুচি পছন্দ, ক্রেতার আর্থিক আয়, অন্যান্য দ্রব্যের দাম, সময়, এগুলো অপরিবর্তিত থাকলে কোনো একটা দ্রব্যের দাম যদি বেড়ে যায় তাহলে সেই দ্রব্যের চাহিদা কমবে, আর দাম কমলে চাহিদা বাড়বে। অর্থাৎ এদের মধ্যে কেমন সম্পর্ক জানো, বিপরীতমুখী সম্পর্ক। ঠিক আছে, তো এখানে দ্রব্যের দাম এবং দ্রব্যের চাহিদার পরিমাণের মধ্যে একটা বিপরীত সম্পর্ক হয়। দাম ও চাহিদার পরিমাণের মধ্যে এই বিপরীতমুখী সম্পর্ককে চাহিদার সূত্র বলে। এবার নিকৃষ্ট দ্রব্য কাকে বলে, যে দ্রব্যের ক্ষেত্রে ক্রেতার আয় বাড়লে দ্রব্যটির চাহিদার পরিমাণ কমে। নিকৃষ্ট দ্রব্য হচ্ছে এমন একটা দ্রব্য, ঠিক আছে, নিকৃষ্ট দ্রব্য যে এমন একটা দ্রব্য যে দ্রব্যের ক্ষেত্রে ক্রেতার আয় বাড়লে দ্রব্যটির চাহিদার পরিমাণ কমে, তাকে নিকৃষ্ট দ্রব্য বলে। সাধারণত নিকৃষ্ট দ্রব্যগুলি নিকৃষ্ট মানের হয়ে থাকে, ফলে ক্রেতার আয় যখন বৃদ্ধি পায় তখন ক্রেতা নিকৃষ্ট মানের দ্রব্যটির ভোগ কমিয়ে উৎকৃষ্ট মানের দ্রব্য বেশি ভোগ করেন। এই কারণে নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে আয় প্রভাব ঋণাত্মক হয়। ঠিক আছে, যে দ্রব্যের ক্ষেত্রে ক্রেতার আয় বাড়লে, যে দ্রব্যের ক্ষেত্রে ক্রেতার আয় বাড়লে দ্রব্যটির চাহিদার পরিমাণ কমে যায় তাকে নিকৃষ্ট বলে। সাধারণত নিকৃষ্ট দ্রব্যগুলি নিকৃষ্ট মানের হয়ে থাকে, ফলে ক্রেতার আয় যখন বৃদ্ধি পায় তখন ক্রেতার নিকৃষ্ট মানের দ্রব্যটির ভোগ কমিয়ে উৎকৃষ্ট মানের দ্রব্য বেশি করে ভোগ করেন। এই কারণে নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে আয় প্রভাব ঋণাত্মক হয়। নেক্সট বলেছে চাহিদার আয়গত স্থিতিস্থাপকতা কাকে বলে, অন্যান্য সকল বিষয় অপরিবর্তিত থাকলে ক্রেতার আয় যদি 1% পরিবর্তন হয় তাহলে কোনো দ্রব্যের চাহিদার পরিমাণ শতকরা যত ভাগ পরিবর্তিত হয় তাকে ওই দ্রব্যের চাহিদার আয়গত স্থিতিস্থাপকতা বলে। আয়গত স্থিতিস্থাপকতার ফর্মুলা দেওয়া হয়েছে, চাহিদার শতকরা পরিবর্তন বাই আয়ের শতকরা পরিবর্তন, চাহিদার শতকরা পরিবর্তন বাই আয়ের শতকরা পরিবর্তন। এখানে দেখো কি করেছি, ডেল্টা এক্স বাই এক্স ডিভাইড বাই ডেল্টা এম বাই এম। এখানে এম বলতে ক্রেতার আয়কে বোঝানো যায়, এক্স বলতে কোনো দ্রব্যের চাহিদা। ডেল্টা এক্স বাই এক্স ডিভাইড বাই ডেল্টা এম বাই এম, ডেল্টাগুলোকে একটা সাইডে করেছি। তোমরা নিশ্চয়ই জানো ডেল্টা এক্স বাই এক্স, এই এখানে ভাগ ছিল, এমটা উপরে উঠে যাবে, তাই এখানে লিখেছি ডেল্টা এক্স বাই ডেল্টা এম ইন্টু এম বাই এক্স হয়ে গেল। এবার বলছে উৎপাদনের প্রান্তিক ব্যয় মানে মার্জিনাল কস্ট কাকে বলে, এক ইউনিট দ্রব্য বেশি উৎপাদন করতে হলে, এক ইউনিট দ্রব্য বেশি উৎপাদন করতে হলে যে অতিরিক্ত ব্যয় করতে হয় তাকে বলে ওই ইউনিটের প্রান্তিক ব্যয়। প্রান্তিক ব্যয়ের ফর্মুলা কি লিখেছি, এমসি ইকুয়াল ডেল্টা টিসি বাই কিউ, আর একটা টিসি এন মাইনাস ওয়ান। ঠিক আছে, তারপর বলছে উৎপাদনের দীর্ঘকালীন ব্যয় কখনোই স্বল্পকালীন ব্যয়ের থেকে বেশি হতে পারে না। কেন? উৎপাদনের দীর্ঘকালীন ব্যয় কখনোই স্বল্পকালীন ব্যয়ের থেকে বেশি হতে পারে না, কিন্তু কেন? দীর্ঘকালে সব উপাদানই পরিবর্তনশীল, দীর্ঘকালে সব উপাদানই পরিবর্তনশীল এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দীর্ঘকালীন ব্যয়কে কমানো সম্ভব। দীর্ঘকালে সকল উপাদানই পরিবর্তনশীল এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দীর্ঘকালীন ব্যয়কে কমানো সম্ভব। কাজেই দীর্ঘকালীন ব্যয় স্বল্পকালীন ব্যয় অপেক্ষা কম বা সমান হবে। কাজেই দীর্ঘকালীন ব্যয় স্বল্পকালীন ব্যয় অপেক্ষা কম বা সমান হবে। এরপরে কোশ্চেন দিয়ে ছদ্ম বেকারত্ব কাকে বলে, যে শ্রমিকের প্রান্তিক উৎপাদন শূন্য, যে আপাত দৃষ্টিতে কাজে নিযুক্ত থাকলেও তাকে ছদ্ম বেকারত্ব বলে। বলেছে যে শ্রমিকের প্রান্তিক উৎপাদন শূন্য, সে আপাত দৃষ্টিতে কাজে নিযুক্ত থাকলেও তাকে ছদ্ম বেকার বলে। ভারতে আয় বৈষম্যের দুটি কারণ কি, একটা বেকার সমস্যা আর একটা দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়া। এটা অ্যানালাইসিস করতে হবে, 2 নম্বর যেহেতু দিয়েছে। নেক্সট বলে যে ডব্লিউটিও সদস্য হিসেবে ভারতের দুটি সুবিধা, একটা তো ভারতের কৃষিজাত দ্রব্যের রপ্তানি বৃদ্ধি পাবে, আর একটা ভারতে বিদেশি ব্যাংকিং বিমা, মানে ভারত বিদেশে ব্যাংকিং বিমা প্রভৃতি পরিষেবা রপ্তানি করতে পারবে। আবার বলছি, ডব্লিউটিও সদস্য হিসেবে ভারতের দুটি সুবিধা, ভারতে কৃষিজাত দ্রব্যের রপ্তানি বৃদ্ধি পাবে, আর ভারত বিদেশে ব্যাংকিং বিমা প্রভৃতি পরিষেবা রপ্তানি করতে পারবে।
জীবন বিমাকে প্রতিশ্রুতি চুক্তি কেন বলা হয়? নির্দিষ্ট মেয়াদের শেষে কিংবা 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 বিমাগ্রহীতার মৃত্যু, এই দুই ঘটনার যে কোনো একটি ঘটলেই বিমাকারী বিমাগ্রহীতাকে চুক্তিবদ্ধ অর্থ প্রদান করে। নিশ্চিতভাবে প্রতিশ্রুত অর্থ পাওয়া যায় বলে একে প্রতিশ্রুতি চুক্তি বলে। নির্দিষ্ট মেয়াদের শেষে কিংবা বিমাগ্রহীতার মৃত্যু, এই দুই ঘটনার যে কোনো একটি ঘটনা ঘটলেই বিমাকারী বিমাগ্রহীতাকে চুক্তিবদ্ধ অর্থ প্রদান করে। নিশ্চিতভাবে প্রতিশ্রুত অর্থ পাওয়া যায় বলে একে প্রতিশ্রুতি চুক্তি বলে। নেক্সট বলেছে বৈদেশিক বাণিজ্যের উদারীকরণ কি? দ্রব্য সামগ্রীর আমদানি ও রপ্তানির উপর নিয়ন্ত্রণ হ্রাস, দ্রব্য সামগ্রীর আমদানি ও রপ্তানির উপর নিয়ন্ত্রণ হ্রাস, আর একটা বিনিময় হারকে সম্পূর্ণ নমনীয় করা। বিনিময় হারকে সম্পূর্ণ নমনীয় করা, একটা হচ্ছে দ্রব্য সামগ্রীর আমদানি ও রপ্তানির উপর নিয়ন্ত্রণ হ্রাস, আর একটা হচ্ছে বিনিময় হারকে সম্পূর্ণ নমনীয় করা। নেক্সট বলে চাহিদার পরিবর্তন কাকে বলে? দ্রব্যের দাম স্থির অবস্থায় ক্রেতার আয়, সংশ্লিষ্ট দ্রব্যের দাম, ক্রেতার রুচি ও পছন্দ ইত্যাদি চাহিদা নির্ধারণকারী বিষয়গুলির পরিবর্তন ঘটলে চাহিদা বাড়ে বা কমে, একেই চাহিদার পরিবর্তন বলে। দ্রব্যের দাম স্থির অবস্থায়, দ্রব্যের দামটা স্থির থেকে ক্রেতার আয়, সংশ্লিষ্ট দ্রব্যের দাম, ক্রেতার রুচি ও পছন্দ ইত্যাদি চাহিদা নির্ধারণকারী বিষয়গুলির পরিবর্তন ঘটলে চাহিদা বাড়ে বা কমে, একেই চাহিদার পরিবর্তন বলে। চাহিদার পরিবর্তনের ফলে চাহিদা রেখার স্থান পরিবর্তন হয়। তুমি যদি একটু ভালো করে ফলো করার চেষ্টা করো, দেখো তিনটে ডিমান্ড কার্ভ, এটা হচ্ছে ডিমান্ড কার্ভ 1, এটা ডিমান্ড কার্ভ 2, এটা ডিমান্ড কার্ভ 3, ঠিক আছে তো? কিন্তু দাম দেখো OP1, দাম কিন্তু চেঞ্জ হয়নি, অর্থাৎ দামটা স্থির অবস্থায়। দাম স্থির অবস্থায় ক্রেতার আয়, সংশ্লিষ্ট দ্রব্যের দাম, ক্রেতার রুচি পছন্দ, ঠিক আছে, এই সমস্ত চাহিদা নির্ধারণকারী বিষয়গুলি যদি পরিবর্তন ঘটে, মানে দাম ফিক্স থাকবে, কিন্তু এই সমস্ত দাম ছাড়া অন্যান্য সমস্ত বিষয় যদি মানে বিষয়গুলি যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে চাহিদা বাড়তেও পারে কমতেও পারে। নর্মাল চাহিদা ধরো যখন দ্রব্যের দাম ছিল OP1, তখন চাহিদা ছিল DD1, ঠিক আছে। এবার চাহিদা নির্ধারণকারী অন্যান্য বিষয়গুলি চেঞ্জ হওয়ার ফলে চাহিদা বাড়তেও পারে, বাড়লে DD1 থেকে DD2 যাবে, আর কমলে তখন DD1 থেকে DD3 হবে। এটাই বলেছে। এটাই হচ্ছে তোমার চাহিদা রেখার স্থান পরিবর্তন, ঠিক আছে। আমি একটু আরও যদি খুব সুন্দর, আমি আগে যখন বুঝিয়েছিলাম তখন ডিটেলসে অ্যানালাইসিস করেছিলাম। ক্রেতার মানে দ্রব্যের দাম যখন OP1 চাহিদা, তখন দ্রব্যের দাম যখন OP1 চাহিদা, তখন OM1, যেটা কিনা DD1 চাহিদা রেখার মধ্যে দেখানো হয়েছে, ঠিক আছে। দ্রব্যের দাম একই অবস্থায়, দ্রব্যের দাম যখন একই ছিল, তখন চাহিদার পরিমাণ কমতে পারে, কমলে তখন হচ্ছে DD3, ঠিক আছে। DD3 চাহিদা রেখার মাধ্যমে দেখানো হচ্ছে, যেটা কিনা OM3। আবার বলছি, দ্রব্যের দাম স্থির অবস্থা, দ্রব্যের দাম একই আছে, দ্রব্যের দাম কত হয়েছে? দ্রব্যের দাম OP1, দ্রব্যের দাম যখন OP1, ঠিক আছে, এখানে চাহিদার যে দ্রব্যের দাম ছাড়া অন্যান্য বিষয়গুলি যদি পরিবর্তন হয়, তাহলে কি বলতাম? চাহিদা বাড়তেও পারে কমতেও পারে। তাহলে চাহিদার অন্যান্য বিষয়গুলি পরিবর্তনের ফলে দাম ছাড়া, দামটা তো স্থির আছে, তাহলে চাহিদা কমছে, চাহিদা রেখা নিচের দিকে নামছে, ঠিক আছে, যেটাকে DD3 রেখার মাধ্যমে দেখানো হয়েছে। আর চাহিদা যদি বাড়ে তখন এই DD2, ঠিক আছে, এই রেখার মাধ্যমে দেখানো হয়েছে। আশা করি বুঝতে পেরেছো, ছবিটা দিয়ে দেবে। বলছে মোট রেভিনিউ রেখার ঊর্ধ্বগামী অংশে প্রান্তিক রেভিনিউ রেখা কিরূপ হবে? মোট রেভিনিউ রেখার ঊর্ধ্বগামী অংশে প্রান্তিক রেভিনিউ রেখা কিরূপ হবে? মোট রেভিনিউ রেখার ঊর্ধ্বগামী হওয়ার অর্থ হলো দ্রব্যের পরিমাণ বাড়লে মোট রেভিনিউ বাড়বে। মোট রেভিনিউ যখন বাড়ে তখন প্রান্তিক রেভিনিউ ধনাত্মক হয়। মোট রেভিনিউ অবতল হলে তার ঢাল কমবে, অর্থাৎ প্রান্তিক রেভিনিউ কমবে। এটি পাশের চিত্রে দেখানো হয়েছে। এখানে TR রেখাটি হলো মোট রেভিনিউ রেখা, যা ঊর্ধ্বগামী, এটি অবতল, এর ঢাল ধনাত্মক কিন্তু কমরাসমান। এই ঢালগুলি থেকেই প্রান্তিক রেভিনিউ রেখা পাওয়া গেছে। এখানে MR ধনাত্মক কিন্তু নিম্নমুখী। দেখো ছবিটার দিকে দেখে নাও, দেখো TR ওপরের দিকে উঠছে আর MR নিচের দিকে নামছে, দেখতে পেয়েছো? চলো আবার বলে দিচ্ছি, মোট রেভিনিউ রেখা ঊর্ধ্বগামী হওয়ার অর্থ হলো দ্রব্যের পরিমাণ যত বাড়বে মোট রেভিনিউ তত বাড়বে, আর মোট রেভিনিউ যখন বাড়ে প্রান্তিক রেভিনিউ তখন ধনাত্মক হয়। আর মোট রেভিনিউ অবতল হলে, ঠিক আছে, মোট রেভিনিউ অবতল হলে, দেখো অবতলটা কেমন হবে? এইভাবে যাবে অবতল হচ্ছে এরকমভাবে যাবে, আর উত্তল হলে এরকম যেভাবে যাবে, ঠিক আছে। মোট রেভিনিউ অবতল হলে তার ঢাল কমবে, অর্থাৎ প্রান্তিক রেভিনিউ কমবে। এটি পাশের চিত্রে দেখানো হয়েছে। এখানে TR রেখাটি হলো মোট রেভিনিউ রেখা, যা ঊর্ধ্বগামী, এটি অবতল, এর ঢাল ধনাত্মক কিন্তু কমরাসমান। এই ঢালগুলি থেকেই প্রান্তিক রেভিনিউ রেখা পাওয়া গেছে। এখানে প্রান্তিক রেভিনিউ রেখাটা কি হয়? ধনাত্মক কিন্তু নিম্নমুখী। নেক্সট দেখো একটা অঙ্ক দিয়েছে, কোনো দ্রব্যের দাম 6 টাকা, কোনো দ্রব্যের দাম 6 টাকা,
তো কোনো দ্রব্যের দাম 6 টাকা বলতে পারো, এটা প্রাথমিক দাম ধরতে পারো তোমরা, প্রাথমিক দাম 6 টাকা, দাম বেড়ে এখন 9 টাকা হয়েছে, ঠিক আছে, আগে 6 টাকা ছিল, এখন দাম বেড়ে কত টাকা হয়েছে, 9 টাকা হয়েছে। দেখো একটু নিচের দিকে আসছি, এই যে P1, কোনো P1 মানে নিউ, বুঝতে পারছো তো, সরি P1 কেন বললাম, P0 মানে হচ্ছে প্রথমে যেই দামটা ছিল সেটা 6 টাকা, P1 নতুন দাম হলো মানে নিউ প্রাইস 9 টাকা, এটা বলেছে। এবার বলছে চাহিদার পরিমাণ 10 কেজি থেকে কমে 5 কেজি হলো। চাহিদার পরিমাণ মানে আগে ডিমান্ড ছিল 10 টাকা 10, আর এখন নিউ ডিমান্ড হলো 5, ঠিক আছে, 10 আর 5। তাহলে এবার আমি দুটো জিনিস বের করব, একটা চাহিদার পরিবর্তন কত হয়েছে, চাহিদার পরিবর্তন মানে নতুন চাহিদা থেকে পুরনো চাহিদা বাদ দেবো, নতুন চাহিদা মানে হচ্ছে Q1 আর পুরনো চাহিদা Q0, বাদ দিয়ে কত হচ্ছে -5 থেকে 10 বাদ দিলাম। আর দামের পরিবর্তন ডেল্টা P মানে হচ্ছে নতুন দাম মাইনাস পুরনো দাম, 9 থেকে 6 বাদ দিয়ে 3 হলো। এবার আমাকে বের করতে হবে চাহিদার দামগত সিরিজ, ফর্মুলা এটা ডেল্টা Q বাই ডেল্টা P ইন্টু P0 বাই Q0। P0 মানে হচ্ছে প্রাথমিক দাম, ঠিক আছে, P0 মানে প্রাথমিক দাম আর Q0 মানে হচ্ছে প্রাথমিক চাহিদা। তো এখানে ভ্যালুগুলো দেখে দেখে পুট করেছি, তা -1। এটি হলো Q0, P0 বিন্দুতে বিন্দুস্থ স্থিতিস্থাপকতা। নেক্সট বলেছে দেখাও যে ফার্মের গড় রেভিনিউ ও উৎপাদিত দ্রব্যের দাম পরস্পর সমান। ধরা যাক দ্রব্যের দাম P, চাহিদার পরিমাণ Q, তাহলে মোট রেভিনিউ বা TR হবে R ইকুয়াল টু PQ, R ইকুয়াল টু PQ, দ্রব্যের দাম P আর চাহিদার পরিমাণ Q, তাহলে Pর সাথে Q গুণ করলে তুমি মোট রেভিনিউ পেয়ে যাবে। তাই বলছে R ইকুয়াল টু, রেভিনিউকে R বলে, R ইকুয়াল টু PQ, দুটো মাল্টিপ্লাই করেছে। এখানে গড় রেভিনিউ মানে AR হলো দ্রব্যের ইউনিট পিছু রেভিনিউ, দ্রব্যের ইউনিট পিছু রেভিনিউ। ফর্মুলা দিয়েছি গড় রেভিনিউ বের করার ফর্মুলা মোট রেভিনিউ বাই মোট বিক্রয়ের পরিমাণ, যতগুলো ইউনিট বেচছে। পরের লাইনে মোট গড় রেভিনিউ কি ইংলিশে বলে AR, আর মোট রেভিনিউ কি Pর সাথে, দেখো মোট রেভিনিউ কিছুক্ষণ আগেই বললাম Pর সাথে Q গুণ করলেই হয় মোট রেভিনিউ, আর মোট বিক্রয়ের পরিমাণ Q, তাহলে Q কেটে গেলে কি হচ্ছে P। তার মানে বলতে পারি AR ইকুয়াল টু দাম, কাজেই গড় রেভিনিউ আর দাম পরস্পরের সমান। আশা করি বোঝা গেল এই কোশ্চেনটা। এরপরে যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করব সেটা তোমরা সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছ, কি কোনো দ্রব্যের চাহিদা বলতে কি বোঝো। একটি নির্দিষ্ট দামে ও নির্দিষ্ট সময়ে ক্রেতা যে পরিমাণ দ্রব্য কিনতে প্রস্তুত থাকে তাকেই অর্থনীতিতে চাহিদা বলে। যদিও বা সাধারণত চাহিদা বলতে বোঝায় কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে। বলছে চাহিদা নির্ধারক বিষয়গুলি কি কি। দেখো চাহিদা যে বিষয়গুলোর উপর নির্ভর করে, একটা যে ক্রেতার রুচি ও পছন্দ, ক্রেতার আর্থিক আয়, অন্যান্য দ্রব্যের দাম, সময়কাল, ক্রেতার ক্রয়ের ইচ্ছা, ঠিক আছে। এবার বলছে চাহিদা নির্ধারণ। আচ্ছা তোমরা তো সবাই চাহিদা অপেক্ষক পড়েছে, এই যে এখানে ইকুয়েশনটা দেয়া হয়েছে, তাই না, এই যে ইকুয়েশনটা দেওয়া হয়েছে dx ইকুয়াল টু, অর্থাৎ চাহিদার যে অপেক্ষক, চাহিদার সঙ্গে যে সম্পর্কটা, এটা এখানে সুন্দরভাবে পরিষ্কার করে বোঝানো হয়েছে। dx ইকুয়াল টু ফাংশন অফ px m t pl t pr, px মানে দাম মানে প্রাইস, m মানে মানি ইনকাম, ঠিক আছে, dx মানে দ্রব্যের চাহিদা, তারপর t মানে হচ্ছে টেস্ট অ্যান্ড প্রেফারেন্স, pr মানে হচ্ছে প্রাইস অফ রিলেটেড গুডস, স্মল টি মানে যে টাইম, আর PL মানে পপুলেশন। তাহলে এগুলোও বুঝতে পারলে, এই কোশ্চেনটা বোঝা গেল। নেক্সট কোশ্চেন আলোচনা করবো তোমাদের সামনে, নিকৃষ্ট দ্রব্য বলতে কি বোঝো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন তোমাদের সামনে আলোচনা করবো নিকৃষ্ট দ্রব্য বলতে কি বোঝো। ঠিক আছে, যে দ্রব্যের ক্ষেত্রে ক্রেতার প্রকৃত আয় বাড়লে ক্রেতার চাহিদা কমে এবং প্রকৃত আয় কমলে ক্রেতার চাহিদার পরিমাণ বাড়ে, অর্থাৎ যে দ্রব্যের ক্ষেত্রে ক্রেতার প্রকৃত আয় এবং চাহিদার পরিমাণের বিপরীত সম্পর্ক আছে তাকেই তো নিকৃষ্ট দ্রব্য বলে। অর্থাৎ ইনফেরিয়ার গুডস কাকে বলে এটা আমাকে জানতে চেয়েছে, ঠিক আছে। তো নেক্সট তারপরে বলছে নিকৃষ্ট দ্রব্য সাধারণত নিকৃষ্ট মানের হয়ে থাকে। নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে আয় প্রভাব, নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে আয় প্রভাব কী হয়, দেখো ধনাত্মক হয়, আন্ডারলাইন করে দিলাম। ক্রেতার আয় যখন বৃদ্ধি পায় তখন নিকৃষ্ট দ্রব্যের ভোগ কমিয়ে ক্রেতা উৎকৃষ্ট মানের দ্রব্য ক্রয় করে, অর্থাৎ ভোগ করে। নেক্সট বলেছে চাহিদার নিজ দামগত স্থিতিস্থাপকতার সংজ্ঞা দাও। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যদিও কোশ্চেনটা আমি একটু বড় করে লেখাচ্ছি বা বড় করে বলছি,
তো 2 নম্বর আসলে লেখাটা ছোট করে দেবে। আমি লেখালাম এই কারণের জন্য, যদি কখনো, কারণ তোমরা তো জানো এই বছর তোমাদের চাহিদা স্থিতিস্থাপকতা থেকে 5 নম্বর বড় কোশ্চেন লিখতে দেবে, তাই না? আমি একটু বড় করে লিখিয়ে দিচ্ছি। কি বলছে, অন্যান্য সকল বিষয় অপরিবর্তিত রেখে দ্রব্যের দামের 1% পরিবর্তিত হলে বলছে অন্যান্য সকল বিষয় অপরিবর্তিত রেখে দ্রব্যের দামের 1% পরিবর্তন হলে ওই দ্রব্যের চাহিদার পরিমাণে শতকরা যত ভাগ পরিবর্তন ঘটবে তাকেই বলে ওই দ্রব্যের নিজ দামগত স্থিতিস্থাপকতা। আরে কিছুই না, একদম ইজি। চাহিদার দামগত স্থিতিস্থাপকতা কি বলছে, অন্যান্য সকল বিষয় অপরিবর্তিত রেখে কোনো দ্রব্যের দামে 1% পরিবর্তন হলে সেই দ্রব্যের চাহিদা যত % পরিবর্তন হয়, ঠিক আছে? তো সেটাই হচ্ছে চাহিদার দামগত স্থিতিস্থাপকতা। এবার দেখো চাহিদার নিজ দামগত স্থিতিস্থাপকতার কি দিয়েছে, ফর্মুলাটা মাথায় রাখতে হবে তোমাদের। এটা দ্রব্যের চাহিদার পরিমাণ শতকরা পরিবর্তন বাই ওই দ্রব্যের চাহিদার দামের শতকরা পরিবর্তন, ঠিক আছে? এখানে দেখো পাশাপাশি লেখা আছে নতুন চাহিদা বলতে কি বোঝায়। নতুন চাহিদা হচ্ছে Q1 আর প্রাথমিক চাহিদা Q। নতুন দাম P1, ঠিক আছে, আর প্রাথমিক দাম P1। নতুন দাম P1 আর প্রাথমিক দাম P, ঠিক আছে? তো এখানে বলছে দেখো নতুন চাহিদা থেকে তোমরা প্রাথমিক চাহিদা বাদ দেবে ডিভাইড বাই প্রাথমিক চাহিদা, ঠিক আছে? নতুন চাহিদা থেকে প্রাথমিক চাহিদা বাদ দেবে ডিভাইড বাই প্রাথমিক চাহিদা ইন্টু 100, আর নতুন দাম থেকে প্রাথমিক দাম বাদ দেবে ডিভাইড বাই প্রাথমিক দাম ইন্টু 100। কিছুই না, নতুন চাহিদা থেকে প্রাথমিক চাহিদা যদি আমরা বাদ দিই তাহলে কি পাই স্যার, চাহিদার পরিবর্তন। দেখো নতুন চাহিদাকে কি লিখেছি স্যার, Q1। নতুন চাহিদাকে আপনি লিখেছেন Q1 মাইনাস প্রাথমিক চাহিদাকে আপনি লিখেছেন Q, আর প্রাথমিক ডিভাইড বাই নতুন চাহিদাকে আপনি লিখেছেন Q1 মাইনাস প্রাথমিক চাহিদাকে আপনি লিখেছেন Q। তাই Q1 মাইনাস Q ডিভাইড বাই প্রাথমিক চাহিদা মানে Q। Q1 মাইনাস Q বাই Q ইন্টু 100 ডিভাইড বাই নতুন দাম মানে কি P1 আর প্রাথমিক দাম হচ্ছে P, তাহলে P1 মাইনাস P বাই P ইন্টু 100। এবার Q1 মাইনাস Q মানে কি স্যার, চাহিদার পরিবর্তন, অর্থাৎ ডেল্টা Q বাই Q ইন্টু 100, মানে 100 তো উপরে 100 নিচে 100 কেটে যাচ্ছে, ডিভাইড বাই P1 মাইনাস P মানে ডেল্টা P বাই P, ঠিক আছে? তো তাহলে ডেল্টা Q বাই Q ডিভাইড বাই ডেল্টা P বাই P। তাহলে এটা করলে কি হবে, ভাগটা গুণে প্রকাশ করলে হবে ডেল্টা Q বাই Q ইন্টু P বাই ডেল্টা P। তাই ডেল্টাগুলো সাইডে নিয়ে আসলাম, মানে একটা সাইডে রাখলাম ডেল্টা Q বাই ডেল্টা P ইন্টু P বাই Q। অর্থাৎ চাহিদার স্থিতিস্থাপকতাটা কি বলছে, চাহিদার স্থিতিস্থাপকতা কি বলছে তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ। দেখো অর্থাৎ প্রাইস মানে প্রাইস ইলাস্টিসিটি ডিমান্ড ইকুয়াল টু দিয়ে লেখা যায় মাইনাস P বাই Q ইন্টু ডেল্টা Q বাই ডেল্টা P, ঠিক আছে? তো এখন তোমার প্রশ্ন করতে স্যার কেন মাইনাস দিলেন, এটা ইজি জিনিস, আমরা আগে অনেকবার বলেছি। চাহিদার নিয়ম কার্যকরী হলে দ্রব্যের দাম কমলে চাহিদার পরিমাণ বাড়বে, দ্রব্যের দামটা যদি কমে তাহলে চাহিদার পরিমাণ বাড়বে। সুতরাং ডেল্টা Q বাই ডেল্টা P লেস দ্যান 0, ঠিক আছে? অর্থাৎ P বাই Q ইন্টু ডেল্টা Q বাই ডেল্টা P লেস দ্যান 0। চাহিদার নিজ দামগত স্থিতিস্থাপকতা হবে ঋণাত্মক। এবং অপরপক্ষে গিফেন দ্রব্যের ক্ষেত্রে দাম এবং চাহিদার পরিমাণ একই দিকে পরিবর্তিত হয়, ঠিক আছে? তো দাম বাড়লে চাহিদার পরিমাণ বাড়ে আর দাম কমলে চাহিদার পরিমাণ কমে। এক্ষেত্রে ডেল্টা P গ্রেটার দ্যান 0 হলে ডেল্টা Q গ্রেটার দ্যান 0 এবং ডেল্টা P লেস দ্যান 0 হলে ডেল্টা Q লেস দ্যান 0 হয়। কাজেই ডেল্টা Q বাই ডেল্টা P গ্রেটার দ্যান 0 এবং P বাই Q ইন্টু ডেল্টা Q বাই ডেল্টা P গ্রেটার দ্যান 0 হলে চাহিদার দামগত হিসেবে ধনাত্মক হবে। দেখো তোমরা বলবে তোমাদের হয়তো জায়গাগুলো অনেক কিছু বুঝতে অসুবিধা হয়েছে, না বোঝার কিছু নেই। আমরা চাহিদা স্থিতিস্থাপকতা করেছিলাম, ওখানে ডিটেলসে আমরা বুঝিয়েছিলাম। আর তোমার পরীক্ষায় চাহিদা স্থিতিস্থাপকতা দামগত স্থিতিস্থাপকতা জানতে চায়, তুমি কাকে বলে লিখে ফর্মুলা দিয়ে দেবে, হয়ে যাবে। এখানে আমি অনেকটা ডিটেলসে লেখানোর চেষ্টা করেছি, ঠিক আছে? অনেকটা ডিটেলস লেখানোর চেষ্টা করছি, তোমরা বোঝার চেষ্টা করো ব্যাপারটা কী লেখা হয়েছে। দেখো তোমাদের যে এই যে কিছুক্ষণ আগে যে বললাম কি লিখেছি, চাহিদা দামগত স্থিতিস্থাপকতা কি মাইনাস P বাই Q ইন্টু ডেল্টা Q বাই ডেল্টা P। এই যে মাইনাসটা কেন হলো, দাম আর চাহিদার মধ্যে কি বিপরীতমুখী সম্পর্ক আছে, তো এই জন্যই তো মাইনাসটা বসেছে, ঠিক আছে? তো বিপরীতমুখী সম্পর্ক বোঝানোর জন্যই মাইনাস সাইনটা আনা হয়েছে। তো আশা করি বোঝা গেল এই কোশ্চেনটা। এখনও শেষ হয়নি, তারপর বলছে কি সাধারণত বিলাস দ্রব্যের ক্ষেত্রে চাহিদার দামগত স্থিতিস্থাপকতার পরম মান 1 অপেক্ষা বেশি হয়, আর অত্যাবশ্যকীয় এবং অভ্যাসজনিত প্রয়োজনীয় দ্রব্যের চাহিদার অস্থিতিস্থাপক হয়, অর্থাৎ তাদের দামগত স্থিতিস্থাপকতা 1 অপেক্ষা কম হয়। মানে বিলাস দ্রব্যের ক্ষেত্রে দামগত স্থিতিস্থাপকতা 1-এর বেশি হয়, আর অত্যাবশ্যকীয় আর অভ্যাসজনিত দ্রব্যের ক্ষেত্রে চাহিদার দামগত স্থিতিস্থাপকতা 1 অপেক্ষা কম হয়। এবার আমরা পড়ব
ফার্মের স্থির উৎপাদন ব্যয়ের দুটি উদাহরণ দাও। ঠিক আছে, তো ফার্মের স্থির উৎপাদন ব্যয়ের দুটি উদাহরণ। স্থির উপাদানের উপরি ব্যয়কেই, ঠিক আছে, উপরি ব্যয়কে স্থির ব্যয় বলা হয়। যে জমিতে উৎপাদনের কাজ হচ্ছে সেই জমি যদি ভাড়া নেওয়া হয় তাহলে জমির খাজনা হবে স্থির ব্যয়, কারণ উৎপাদনের পরিমাণ বাড়লেও খাজনা বাড়বে না, উৎপাদন স্বল্পকালে বন্ধ রাখলেও খাজনা মেটাতে হবে। নেক্সট কোশ্চেন বলেছে তোমার, প্রতিষ্ঠানের স্থায়ী কর্মচারীদের যে বেতন প্রদান করা হয়, প্রতিষ্ঠানের স্থায়ী কর্মচারীদের যে বেতন প্রদান করা হয় তাও স্থির উপাদান ব্যয়ের উদাহরণ। অ্যাকচুয়ালি এখানে জানতে চাইছিল ফার্মের স্থির উৎপাদন ব্যয়ের দুটি উদাহরণ, একটা তো বললাম, ঠিক আছে, আর একটা হচ্ছে এটা লিখবে প্রতিষ্ঠানের স্থায়ী কর্মচারীদের যে বেতন প্রদান করা হয় তাও স্থির উৎপাদন ব্যয়ের উদাহরণ। 3 নম্বর কোশ্চেন, 3 নম্বর আর একটা উদাহরণ দেওয়া হয়েছে, অ্যাকচুয়ালি দুটো উদাহরণ বলেছিল, 3টে উদাহরণ দেওয়া হয়েছে। ফার্ম যদি অর্থ ধার নেয় তাহলে সুদ বাবদ যে ব্যয় হয় তাও স্থির উৎপাদন ব্যয়। নেক্সট কোশ্চেন বলেছিল, ফার্মের প্রান্তিক উৎপাদন ব্যয়ের সংজ্ঞা দাও। ঠিক আছে, তো 1 ইউনিট দ্রব্য বেশি করে উৎপাদন করতে হলে যে অতিরিক্ত ব্যয় করতে হয় তাকেই বলে ওই ইউনিটের প্রান্তিক ব্যয়। সাধারণভাবে বলতে গেলে এক্স ইউনিট উৎপাদন করতে যা ব্যয় হয় এবং n-1 ইউনিট উৎপাদন করতে গেলে যা ব্যয় হয় তার বিয়োগফলই হলো ফার্মের প্রান্তিক উৎপাদন ব্যয়। উল্লেখ্য, পরিবর্তন ব্যয় যতটা বাড়বে তাই হবে প্রান্তিক ব্যয়। আর যদি প্রান্তিক ব্যয় এমসি হয় তবে প্রান্তিক ব্যয় যদি এমসি হয় তবে প্রান্তিক ব্যয়টাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। দেখো কি লেখা আছে, MCN ইকুয়াল টু TCN মাইনাস TCN-1। দেখো এইগুলো আগে অনেক বোঝানো আছে, জাস্ট এখানে অ্যান্সারগুলো কীভাবে লিখতে হবে তাই বোঝানো হচ্ছে। আমরা আগে এইগুলো অনেক ডিটেলসে আলোচনা করেছি। আমাদের চ্যানেলে চলে যাবে, ইকোনমিক্সের যে ফোল্ডার আছে দেখবে ওখানে থিওরি অফ কস্ট আছে, ওখানে ডিটেলসে আলোচনা করা আছে। ঠিক আছে, তো নেক্সট বলেছে দেখাও যে কোনো ফার্মের গড় রেভিনিউ ও তার উৎপাদিত দ্রব্যের বাজার দাম পরস্পর সমান। গড় রেভিনিউ হলো দ্রব্যের ইউনিট পিছু রেভিনিউ, অর্থাৎ ফার্মের মোট রেভিনিউকে বিক্রিত দ্রব্যের পরিমাণ দিয়ে ভাগ করলেই গড় রেভিনিউ পাওয়া যায়। কাজেই গড় রেভিনিউ বের করার নিয়ম হচ্ছে মোট রেভিনিউ থেকে দ্রব্যের পরিমাণ দিয়ে ভাগ করলে। যদি ফার্ম পি দামে কিউ পরিমাণ দ্রব্য বিক্রি করে তাহলে মোট রেভিনিউ আর হবে, তাহলে আর হবে পি ইন্টু কিউ এবং গড় রেভিনিউ হবে AR পি ইন্টু কিউ বাই কিউ, কিউ কেটে গেলে রইল পি, অর্থাৎ বোঝা যাচ্ছে আর ইকুয়াল টু পি, অর্থাৎ গড় রেভিনিউ দ্রব্যের দামের সঙ্গে সমান। চাহিদার দামগত স্থিতিস্থাপকতার মান 1 হলে ফার্মের প্রান্তিক রেভিনিউ 0 কেন হয় তা প্রমাণ করো। এর পরের কোশ্চেন, এটা হচ্ছে পরের কোশ্চেন, চাহিদার দামগত স্থিতিস্থাপকতার মান 1 হলে ফার্মের প্রান্তিক রেভিনিউ 0 হয় কেন তা প্রমাণ করো। কীভাবে প্রমাণ করব? গড় রেভিনিউ, প্রান্তিক রেভিনিউ, চাহিদার দামগত স্থিতিস্থাপকতার মধ্যে সম্পর্ক থেকে আমরা পাই MR ইকুয়াল টু, এই সম্পর্কটা খুব ভালো করে পড়বে। কি লেখা আছে? MR ইকুয়াল টু AR ব্র্যাকেটে 1 মাইনাস 1 বাই মডুলাস ই। এই মডুলাস ইটাকেই বলে ইলাস্টিসিটি, মানে স্থিতিস্থাপকতা, যেখানে MR হচ্ছে প্রান্তিক রেভিনিউ এবং AR হচ্ছে গড় রেভিনিউ এবং চাহিদার পরম মান হচ্ছে মডুলাস ই। যদি মডুলাস ই মানে এটা কিন্তু ইলাস্টিসিটি বলছে, ঠিক আছে, মাথায় রাখবে। যদি ইলাস্টিসিটি 1 হয় তবে MR ইকুয়াল টু AR ব্র্যাকেটে 1 মাইনাস 1 বাই 1, তাই না? ইলাস্টিসিটিকে 1 ধরেছি, তাহলে 1 বাই 1 মাইনাস 1, 1 মাইনাস 1 বাই 1, 1 বাই 1 কাটাকাটি করলে কত হয়? 1 হয়। আর 1 থেকে 1 মাইনাস করলে কি হয় স্যার? 0 হয়। তো AR এর সঙ্গে 0 গুণ করলে কত হবে? 0 হবে। তাহলে MR ইকুয়াল টু 0, অর্থাৎ প্রান্তিক রেভিনিউ হচ্ছে 0। নেক্সট কোশ্চেন বলেছে, দেখো ভালো করে দেখো নেক্সট কোশ্চেনটা কি বলেছে। বলেছে ভারতে আয় বৈষম্যের দুটি কারণ লেখো। দেখতেই পাচ্ছ এটা রিপিটেড, আগে লেখা হয়ে গেছে, সুতরাং আর বলছি না। নেক্সট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, ভারতের দারিদ্র্য দূরীকরণের ভারত সরকার কর্তৃক গৃহীত ব্যবস্থা কী কী ব্যবস্থা নিয়েছে।
দারিদ্র্যের একটি কারণ মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি প্রতিরোধ করে দাম স্তরে স্থায়িত্ব আনার জন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। গণবন্টনের মাধ্যমে খাদ্যশস্য দরিদ্র মানুষদের কম দামে বিলি করা তাদের মধ্যে অন্যতম। নাম্বার 2 কি বলেছে? কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ সম্ভব, কারণ দারিদ্র্যের অন্যতম একটি কারণ হলো বেকারি। গ্রামীণ কর্মপ্রকল্প, ক্ষুদ্র কৃষক উন্নয়ন সংস্থা, যুবকদের স্বনিযুক্তি প্রকল্প প্রভৃতির মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ সম্ভব। আরও পয়েন্ট লেখা আছে, 3 নম্বরটা দেখতে পাচ্ছ, দরিদ্র মানুষদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য ন্যূনতম প্রয়োজন পূরণ প্রকল্প গ্রহণ করা হয়। এই প্রকল্পের মধ্যে ছিল প্রাথমিক শিক্ষা, জনস্বাস্থ্য, গ্রাম অঞ্চলে চিকিৎসার সুযোগ, পুষ্টি বৃদ্ধির সমস্যা, বস্তি উন্নয়ন প্রভৃতি ব্যবস্থা গ্রহণ করা। দেখো 2 নম্বরের কোশ্চেন কিন্তু আমি 5 নম্বরের মধ্যে লিখেছি। যদি কখনো 5 নম্বর আসে তাহলে একটার মধ্যে দুটো কাজ কভার আপ হয়ে যাবে। 4 নম্বর কি বলেছে? বলছে আয় বৈষম্য, বেকারত্ব ও দারিদ্র্য অঙ্গাঙ্গিভাবে জড়িত, তাই আয় বৈষম্য হ্রাসের সঙ্গে দারিদ্রতাও কিছুটা কমবে মনে করা হয়। আয় বৈষম্য হ্রাসের জন্য সরকার বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করেছে, যেমন গ্রামাঞ্চলে আয় বৈষম্য কমানোর জন্য জমির সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে এবং উদ্বৃত্ত জমি ভূমিহীনদের বন্টনের ব্যবস্থা করা হয়েছে। নেক্সট কোশ্চেন বলেছে জীবন বিমাকে কেন প্রতিশ্রুতি চুক্তি বলা হয়? মানুষের জীবনের উপর যে বিমা করা হয় তাকে জীবন বিমা বলে। জীবন বিমার ক্ষেত্রে ব্যক্তি নিয়মিতভাবে নির্দিষ্ট পরিমাণ বিমা মাশুল প্রদান করে। প্রতিদানের একটি নির্দিষ্ট সময় অন্তে বিমাকর্তাকে অথবা তার মৃত্যু হলে তার উত্তরাধিকারীকে বিমাকারী একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের প্রতিশ্রুতি প্রদান করে। মানুষের জীবনের মূল্য কখনোই অর্থ দিয়ে নিরূপণ করা যায় না। বিমাকৃত ব্যক্তির মৃত্যু হলে মৃত ব্যক্তির সংসারকে আর্থিক অনটন থেকে বিমা কোম্পানি কিছুটা রক্ষা করতে পারে। মৃত্যু না হলেও জীবন বিমা প্রতিষ্ঠান নির্দিষ্ট সময় অন্তে বিমাকর্তাকে এককালীন প্রচুর টাকা প্রদান করে, তাই এই ধরনের চুক্তিকে প্রতিশ্রুতি চুক্তি বলে। নেক্সট কোশ্চেন বলেছে বৈদেশিক বাণিজ্যের উদারীকরণ বলতে কি বোঝো? বৈদেশিক বাণিজ্যের উদারীকরণ বলতে আমদানি ও রপ্তানির ওপর নিয়ন্ত্রণ হ্রাস, মূলধন, শ্রমিক পরিষেবা প্রভৃতির অবাধ আদান প্রদান প্রভৃতিকে বোঝায়। এক কথায় বৈদেশিক লেনদেনের ওপর সরকারি নিয়ন্ত্রণ হ্রাসকেই বৈদেশিক বাণিজ্যের উদারীকরণ বলে। এবার দেখো বৈদেশিক বাণিজ্যের উদারীকরণের জন্য 3টি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, সেগুলি হলো বিনিময় হার সংশোধন, আমদানির উদারীকরণ, বিদেশি মূলধনকে অবাধে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া। বোঝা গেল? এবার বলে চাহিদার নিয়মটি বিবৃত করো। এটা অলরেডি রিপিটেড কোশ্চেন, সুতরাং আর একবার পড়ে লাভ নেই আমাদের, আগে বলে দিয়েছি এটা। নেক্সট কোশ্চেন পড়বো গিফেন দ্রব্যের সংজ্ঞা দাও। গিফেন দ্রব্য তোমরা নাম সবাই শুনেছো। যে দ্রব্যের ক্ষেত্রে দাম বাড়লে চাহিদার পরিমাণ বাড়ে এবং দাম কমলে চাহিদার পরিমাণ কমে তাকে গিফেন দ্রব্য বলে। গিফেন দ্রব্যের ক্ষেত্রে আয় পাওয়া ধনাত্মক হয়, গিফেন দ্রব্যের ক্ষেত্রে আয় পাওয়া ঋণাত্মক হয় এবং তা পরিবর্তন প্রভাব অপেক্ষা বেশি শক্তিশালী হয়। স্কটল্যান্ডের বাসিন্দা স্যার রবার্ট গিফেন প্রথম গিফেন দ্রব্য সম্পর্কে বলেন, ঠিক আছে, প্রথম গিফেন দ্রব্য সম্পর্কে বলেন, তার নাম অনুসারে এই জাতীয় দ্রব্যগুলিকে গিফেন দ্রব্য বলে। গিফেন দ্রব্য এক প্রকার নিকৃষ্ট দ্রব্য, কিন্তু সকল নিকৃষ্ট দ্রব্য কিন্তু গিফেন দ্রব্য নয়, এটা তোমাদের মাথায় রাখতে হবে। নেক্সট বলেছে চাহিদার আয়গত শীর্ষ সংজ্ঞা দাও। অন্যান্য সকল বিষয় অপরিবর্তিত অবস্থায় ক্রেতার আর্থিক আয়ের 1% পরিবর্তন হলেই কোনো দ্রব্যের চাহিদার পরিমাণে শতকরা যত ভাগ পরিবর্তিত হবে তাকে চাহিদার আয়গত শীর্ষপ্রকতা বলে। স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে চাহিদার আয়গত শীর্ষের মান ধনাত্মক এবং নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে আয়গত শীর্ষের মান ঋণাত্মক হয়। যখন চাহিদার আয়গত শীর্ষপ্রকতার মান 1 অপেক্ষা বেশি তখন সেই চাহিদাকে আয়গত শীর্ষপ্রকতা চাহিদা বলে, আর যখন চাহিদার শীর্ষপ্রকতার মান 1 অপেক্ষা কম, ঠিক আছে, সেই চাহিদাকে আয়গত স্থিতিস্থাপক চাহিদা আয়গত অস্থিতিস্থাপক চাহিদা বলে। তার মানে বলতে যে
যখন চাহিদার স্থিতিস্থাপকতার মান 1-এর বেশি তখন তাকে আয়গত স্থিতিস্থাপক চাহিদা বলে, আর 1-এর কম হলে তখন আয়গত অস্থিতিস্থাপক চাহিদা বলে। সাধারণত বিলাস দ্রব্যের ক্ষেত্রে চাহিদার আয়গত স্থিতিস্থাপক এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে চাহিদার আয়গত অস্থিতিস্থাপক হয়। বিলাস দ্রব্যের ক্ষেত্রে স্থিতিস্থাপক আর ওটা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে অস্থিতিস্থাপক হয়। ধরি ক্রেতার আর্থিক আয় এম এবং এক্স দ্রব্যের চাহিদার পরিমাণ ক্যাপিটাল এক্স দ্রব্যের চাহিদার পরিমাণ স্মল এক্স হলে তাহলে এক্স দ্রব্যের চাহিদা আয়গত স্থিতিস্থাপকতা হবে এক্স দ্রব্যের এক্সের শতকরা পরিবর্তন বাই এম এর শতকরা পরিবর্তন। তাহলে কী হচ্ছে ডেল্টা এক্স বাই এক্স ইন্টু 100 ডিভাইড বাই ডেল্টা এম বাই এম ইন্টু 100। তার মানে কী হচ্ছে দেখো, আমরা যদি 100 কেটে দিই তাহলে কী হচ্ছে ডেল্টা এক্স বাই এক্স ইন্টু ডেল্টা এক্স বাই এক্স এই দেখো আমি লিখে দিচ্ছি ডেল্টা এক্স বাই এক্স ডিভাইডেড বাই ডেল্টা এক্স বাই এক্স ডিভাইড বাই, দেখো এই জায়গাটা করার দরকার ছিল না, আমি বলে দিচ্ছি এখানটায় ডেল্টা এক্স বাই এক্স, এই নিচের এমটা উপর উঠে গেলে তাহলে কী হবে এম বাই ডেল্টা এম, ঠিক আছে তো এম বাই ডেল্টা এম। তাহলে দেখতেই পাচ্ছ তাহলে কী করেছি, তাহলে পরের লাইনে করেছি দেখো এম বাই এক্স, ঠিক আছে এম বাই এক্স ইন্টু ডেল্টা এক্স বাই ডেল্টা এম, মানে ডেল্টাগুলোকে একটা সাইডে নিয়ে গেছে আর এম আর এক্সটাকে একটা সাইডে নিয়েছে। তাহলে বোঝা গেল কী বললাম। এবার বলে চাহিদার পারস্পরিক দামগত স্থিতিস্থাপকতা কাকে বলে, বলে চাহিদার পারস্পরিক দামগত স্থিতিস্থাপকতা কাকে বলে। ঠিক আছে, চাহিদার পারস্পরিক দামগত স্থিতিস্থাপক কাকে বলে। যদি এক্স এবং ওয়াই পরস্পর সম্পর্কিত দ্রব্য ধরা হয় তাহলে ওয়াই দ্রব্যের দামে 1% পরিবর্তন ঘটলে এক্স দ্রব্যের চাহিদার পরিমাণ শতকরা যতভাগ পরিবর্তিত হবে তাকেই বলে এক্স দ্রব্যের চাহিদার পারস্পরিক দামগত স্থিতিস্থাপকতা। যদি এক্স দ্রব্যের চাহিদার পরিমাণকে এক্স দ্বারা চিহ্নিত করা হয় এবং চাহিদার পরিমাণের পরিবর্তনকে ডেল্টা এক্স দ্বারা চিহ্নিত করা হয় তাহলে এক্স দ্রব্যের চাহিদার পরিমাণে শতকরা পরিবর্তন হবে ডেল্টা এক্স বাই এক্স ইন্টু 100। অনুরূপভাবে যদি ওয়াই দ্রব্যের দামকে পি ওয়াই দ্বারা চিহ্নিত করা হয়, যদি ওয়াই দ্রব্যের দামকে পি ওয়াই দ্বারা চিহ্নিত করা হয় তাহলে ওয়াই দ্রব্যের দামের শতকরা পরিবর্তন হবে ডেল্টা পি ওয়াই বাই পি ওয়াই ইন্টু 100। এবং এক্স দ্রব্যের চাহিদার পারস্পরিক দামগত স্থিতিস্থাপকতা হবে এক্স দ্রব্যের চাহিদার পরিমাণে শতকরা পরিবর্তন বাই ওয়াই দ্রব্যের দামের শতকরা পরিবর্তন, অর্থাৎ ডেল্টা এক্স বাই এক্স ইন্টু 100 ডিভাইড বাই ডেল্টা পি ওয়াই বাই ওয়াই ইন্টু 100, অর্থাৎ পি ওয়াই বাই এক্স সেটা করে দিচ্ছি, এই জায়গাটা ডাউট লাগছে, এই জায়গাটা ডেল্টা এক্স ডেল্টা এক্স ডিভাইড বাই এক্স, ঠিক আছে 100 কেটে গেলে ওয়াইটা উপরে উঠে যাচ্ছে তাহলে হবে ওয়াই বাই ডেল্টা পি ওয়াই। ঠিক আছে ওয়াই বাই ডেল্টা পি ওয়াই, তাহলে কী লিখলাম, তাহলে এখানে হবে ডেল্টা এক্স বাই ডেল্টা পি ওয়াই আর উপরে হবে ওয়াই বাই উপরে ওয়াই বাই এক্স, দেখতে পাচ্ছ ডেল্টা এক্স বাই এক্স ইন্টু ওয়াই বাই ডেল্টা পি ওয়াই। ঠিক আছে, তাই পরের লাইনে লিখেছি এটা ওয়াই হবে, ঠিক আছে ওয়াই বাই এক্স ইন্টু ডেল্টা এক্স বাই ডেল্টা পি ওয়াই। এবার যে এক্স আর ওয়াই যদি দুটি পরিবর্তিত দ্রব্য হয় তখন ওয়াইয়ের দাম বাড়লে ওয়াইয়ের চাহিদা কমবে এবং এক্স ব্যবহার করা হবে, ফলে এক্সের চাহিদা বাড়বে। ডেল্টা এক্স বাই ডেল্টা পি ওয়াই গ্রেটার দ্যান 0 হবে এবং পি ওয়াই বাই এক্স ইন্টু ডেল্টা এক্স বাই ডেল্টা পি ওয়াই, ঠিক আছে গ্রেটার দ্যান 0 হবে, অর্থাৎ এক্সের পারস্পরিক দামগত স্থিতিস্থাপকতা ধনাত্মক হবে। এক্স এবং ওয়াই পরিপূরক দ্রব্য হলে একটি ভোগ বাড়বে অন্যটিরও ভোগ বাড়বে, ঠিক আছে
অর্থাৎ ডেল্টা এক্স বাই ডেল্টা পি ওয়াই লেস দ্যান জিরো এবং পি ওয়াই বাই এক্স ইন্টু ডেল্টা এক্স বাই ডেল্টা পি ওয়াই লেস দ্যান জিরো। এক্স এবং ওয়াই পরিপূরক দ্রব্য হলে এক্স এর পারস্পরিক দামগত স্থিতিস্থাপক ধনাত্মক হবে। এবার বলছে ফার্মের পরিবর্তন ব্যয়ের দুটি উদাহরণ দাও। কাঁচামালের পরিমাণ উৎপাদনের পরিমাণের উপর নির্ভর করে না। বেশি উৎপাদন করতে বেশি কাঁচামালের প্রয়োজন এবং কোনো কারণ ছাড়াই উৎপাদন বন্ধ থাকলে কাঁচামালের প্রয়োজন হয় না। তাই কাঁচামাল বেশি কিনতে বেশি ব্যয় হবে এবং কাঁচামাল যদি না কেনা হয় বা কম কেনা হয় তাহলে ব্যয় হবে না বা কম হবে। তাই কাঁচামাল কিনতে যে ব্যয় হয় তা হলো পরিবর্তনশীল ব্যয়ের উদাহরণ। অনুরূপভাবে উৎপাদন করতে যে বিদ্যুৎ শক্তি ব্যয়িত হয় তা ফার্মের পরিবর্তন ব্যয়ের উদাহরণ। উৎপাদন করতে যে জ্বালানি খরচ হয় তা ফার্মের পরিবর্তন ব্যয়ের উদাহরণ। নেক্সট বলেছে বাজার দাম স্থির থাকলে ফার্মের প্রান্তিক রেভিনিউ ও গড় রেভিনিউর মধ্যে সম্পর্ক কী হবে? দাম স্থির থাকলে বিক্রয়ের পরিমাণ বাড়বে, সাথে সাথে মোট রেভিনিউ সমানুপাতিক হারে বাড়বে। দাম ইকুয়াল টু গড় রেভিনিউ, দাম স্থির থাকলে গড় রেভিনিউ স্থির থাকবে এবং গড় রেভিনিউ ইকুয়াল টু প্রান্তিক রেভিনিউ হবে। এক্ষেত্রে এ আর রেখা হবে অনুভূমিক সরলরেখা এবং এ আর এবং এম আর সমানুপাতি, ঠিক আছে হবে। অর্থাৎ এক্ষেত্রে এ আর ইকুয়াল টু এম আর ইকুয়াল টু পি হবে। ছবিটা দেখে নাও। এবার বলছে দারিদ্র রেখা কি? যে সমস্ত দ্রব্য সামগ্রী ভোগ করে কোনো একজন পূর্ণবয়স্ক ব্যক্তি দৈনিক 2250 ক্যালোরি পেতে পারে সেই পরিমাণ দ্রব্য সামগ্রীকেই নিম্নতম মান হিসেবে ধরা হয়। বাজার থেকে ওই সমস্ত দ্রব্য সামগ্রী কিনতে যা খরচ লাগে টাকার অঙ্কে সেটাই হলো নিম্নতম ভোগ ব্যয়। টাকার অঙ্কে এটাই দারিদ্র সীমার সংজ্ঞা। এবার যে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পের উদ্দেশ্য কি? গ্রামাঞ্চলে বসবাসকারী প্রতিটি পরিবারের একজন প্রাপ্তবয়স্ক সদস্যকে বছরে অন্তত 100 দিনের কাজের নিশ্চয়তা দেওয়া। সামাজিক সম্পদ নির্মাণ, রাস্তা তৈরি, পুকুর কাটা এর কাজে এই শ্রমিকদের নিয়োগ করা হবে। গ্রামের যুবকদের কর্মসংস্থান প্রদানের জন্য বিভিন্ন কর্মসূচি করা। এবার যে IRD এর দুটি কাজ কি? ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির দুটি কাজ, বীমা গ্রাহকদের স্বার্থ রক্ষা করা, বীমা শিল্পের নিযুক্ত সংস্থাগুলিকে নিয়ন্ত্রণ করা এবং সেই উদ্দেশ্যে নিয়মকানুন রচনা করা। নেক্সট বলে যে বিশ্ব বাণিজ্য সংস্থা প্রতিষ্ঠার ফলে ভারতকে যে অসুবিধাগুলির সম্মুখীন হতে হয়েছে তার মধ্যে দুটি উল্লেখ করো। ভারতকে পেটেন্ট নীতি পাল্টাতে হয়েছে, পদ্ধতির পেটেন্টের পরিবর্তে উৎপন্ন দ্রব্যের পেটেন্ট চালু হয়েছে, ফলে দ্রব্যের উৎপাদন ব্যয় বেড়েছে। এবার বলছে উদারীকরণ চালু হওয়ায় বিদেশি কোম্পানির অবাধ অনুপ্রবেশ ঘটেছে, ফলে ভারতীয় কোম্পানিগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিদেশি কোম্পানিগুলির প্রযুক্তিগত উন্নতির জন্য বেকার সমস্যা তীব্রতর হবে। এবার চলতি খাতে ভারতীয় টাকার রূপান্তর যোগ্যতা বলতে কী বোঝো? চলতি খাতে ভারতীয় টাকার রূপান্তর যোগ্যতা বলতে বোঝায় আন্তর্জাতিক লেনদেনের জন্য বিদেশি মুদ্রা কেনাবেচার স্বাধীনতা, ঠিক আছে। দ্রব্য সামগ্রী ও সেবা কাজের আমদানি ও রপ্তানি সংক্রান্ত লেনদেন, দ্রব্য ও সেবার আমদানি ও রপ্তানি সংক্রান্ত লেনদেন, স্বল্প পরিমাণ ঋণ সংক্রান্ত লেনদেন, পরিবারের সদস্যদের রূপায়ণের নিমিত্ত প্রেরিত অর্থের লেনদেন। এবার বলছে নগদ জমার অনুপাত কাকে বলে? ক্যাশ রিজার্ভ রেশিও। ভারত সহ অধিকাংশ দেশেই আইন বা স্বীকৃত প্রথা আছে যে বাণিজ্যিক ব্যাংকগুলিকে তাদের আমানতের একটি অংশ কেন্দ্রীয় ব্যাংকের কাছে রিজার্ভ হিসেবে রাখতে হবে, ঠিক আছে। তো এই জমার ভিত্তিতে প্রয়োজনে বাণিজ্যিক ব্যাংকগুলি কেন্দ্রীয় ব্যাংকের কাছে ঋণ পেতে পারে, একে নগদ জমার অনুপাত বলে। প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংক এই জমার অনুপাতকে বাড়াতে বা কমাতে পারে। এই অনুপাতের দ্বারা কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলির ঋণদানকে নিয়ন্ত্রণ করতে পারে। নেক্সট বলে চাহিদার নিয়মের যে কোনো দুটি ব্যতিক্রমে উল্লেখ করো। গিফেন দ্রব্যের ক্ষেত্রে দাম বাড়লে চাহিদা বাড়ে, দাম কমলে চাহিদা কমে। এটা একটা ব্যতিক্রম বলতে পারো তুমি, গিফেন দ্রব্য, ঠিক আছে। যখন দ্রব্যের দাম বাড়ে তখন ক্রেতারা যদি আশা করে ওই দ্রব্যের দাম ভবিষ্যতে আরও বাড়বে, তাহলে দাম বাড়লেও ক্রেতারা ওই দ্রব্যকে বেশি পরিমাণে কিনতে পারে, ঠিক আছে। আর একটা বলছে যদি ক্রেতারা দ্রব্যের দাম দিয়ে দ্রব্যের গুণাগুণ বিচার করে এবং সেই দ্রব্যের দাম বেড়ে গেলে উৎকর্ষতা বেড়েছে বলে মনে করে, তাহলে চাহিদার পরিমাণ বাড়ে। একে ভেবলেং প্রভাব বলে। শৌখিন ও বিলাস দ্রব্যের ক্ষেত্রে এই প্রভাব দেখা যায়। পরবর্তী একটা অঙ্ক দিয়েছে, কোনো দ্রব্যের দাম 8 টাকা থেকে কমে 4 টাকা হলে চাহিদার পরিমাণ 10 কেজি থেকে 15 কেজি হলো, তাহলে চাহিদার দামগত স্থিতির মান কত হবে? এরকম অঙ্ক আগেও করেছি। দাম আগে 8 টাকা ছিল, অর্থাৎ P1, দেখো সরি, দাম আগে 8 টাকা ছিল মানে
এটা ডিমান্ড হবে না, ভুল করে ডিমান্ড লিখেছে, এটা প্রাইস হবে, ঠিক আছে, এটা প্রাইস হবে। ঠিক আছে, এটাও ডিমান্ড হবে না, এটাও প্রাইস হবে। ঠিক আছে, ভুল করে লিখেছে। তাহলে P1 মানে হচ্ছে তোমার নিউ প্রাইস, আর P0 মানে হচ্ছে ইনিশিয়াল প্রাইস। তার মানে তোমার ইনিশিয়াল প্রাইস কত, 8 টাকা ছিল, আর এখন প্রাইস কত হলো 4 টাকা। 8 টাকা থেকে প্রাইস কমে 4 টাকা হলো, তাহলে কত হবে, 8 থেকে কমে 4 হলো, মানে -4। আর ডিমান্ড 10 কেজি থেকে বেড়ে 15 কেজি হলো, তার মানে কি বুঝতেই পারছো, 10 কেজি ছিল, মানে যে 10 কেজি মানে কি, ইনিশিয়াল ডিমান্ড 10 কেজি আর নিউ ডিমান্ড 15 কেজি, তার মানে কত হচ্ছে 5। ডিমান্ডের চেঞ্জ হচ্ছে 5 আর প্রাইসের চেঞ্জ হচ্ছে -4। তাই দেখো ফর্মুলা লেখা হয়েছে, কি লেখা হয়েছে, চাহিদা দামগত সিরিজের ফর্মুলা ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইন্টু P1 বাই Q1। এটা P1 না, এটা P হবে, এটা P বাই কিউ হবে, ঠিক আছে, তোমরা একটু চেঞ্জ করে নিও, এটা P বাই কিউ হবে, ভুল করে ড্যাশ পড়ে গেছে, ঠিক আছে, তো ভুল করে ড্যাশ পড়ে, এটা P বাই কিউ হবে। এই বলে দিচ্ছি ফর্মুলাটা, ডেল্টা কিউ বাই লিখছি ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইন্টু পি বাই কিউ, ঠিক আছে, ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইন্টু পি বাই কিউ। তো ডেল্টা কিউ, কিউর চেঞ্জ কিছুক্ষণ আগেই বললাম, কিউর চেঞ্জ 5 আর প্রাইসের চেঞ্জ কত, -4। আর আগে প্রাইস কত ছিল স্যার, আগে প্রাইস 8 টাকা ছিল, আর আগে কোয়ান্টিটি কত ছিল, 15 টাকা। আগে কোয়ান্টিটি ছিল 10। এটা কি ভুল করেছে, মনে হচ্ছে এটা ভুল করেছে, এই জায়গাটা একটু ভুল হয়েছে, এটা 15 হবে না, ঠিক আছে, এটা 15 হবে না, 15-র জায়গায় 10 হবে। তাহলে বুঝতে পারছো কাটাকাটি করলে কত হবে, 5কে 10 দিয়ে কাটলে এটা 2, 2 কাটলে 4, তার মানে এই জায়গাটা একটু ভুল হয়েছে, ঠিক আছে, এই অঙ্কটা করাটা একটু ভুল হয়েছে। তাহলে হবে হচ্ছে তোমার, এই দেখো এখানটা আমি করে দিচ্ছি, 5 বাই -4 ইন্টু 8 বাই 10, ঠিক আছে, 5কে 10 দিয়ে কাটলে কত হয়, 2 হয়, 4 দুগুণে 8, 8 কেটে যায়, তাহলে অ্যান্সার কত হচ্ছে -1। ঠিক আছে, ভুল করেছিল, এই জায়গাটা ভুল করেছিল, চেঞ্জ করে দিলাম। তাহলে বুঝতে পারলে তো, আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। তো চলো আমি আর একবার দেখি চাহিদার দামগত স্থিতিস্থাপক ফর্মুলাটা কি। চাহিদার দামগত স্থিতিস্থাপক ফর্মুলা তোমরা সবাই লেখো, ঠিক আছে, চাহিদার দামগত স্থিতিস্থাপক ফর্মুলা হবে ইপি, এখানে ফর্মুলাটা লিখে দিচ্ছি, ইপি লিখবে ডেল্টা কিউ বাই ডেল্টা পি, ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইন্টু পি বাই কিউ, ঠিক আছে, ইন্টু পি বাই কিউ। তাহলে এবার পারবে করতে, কিউ মানে কিউ চেঞ্জ, মানে কোয়ান্টিটির চেঞ্জ, ঠিক আছে, আর ডেল্টা পি মানে প্রাইসের চেঞ্জ, পি মানে হচ্ছে প্রাথমিক প্রাইস, আর কিউ মানে প্রাথমিক চাহিদা। ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করলে তোমার 1 বেরিয়ে যাবে, ঠিক আছে। তো এই লাইনটা টুকবে, তারপর আমি বলে দিচ্ছি, দেখো দেখো কী হবে, তোমরা নিজেরাই বলো, চাহিদার পরিবর্তন কত হয়েছে স্যার, চাহিদা 10 থেকে বেড়ে 15, মানে চাহিদা পরিবর্তন হয়েছে 5, অর্থাৎ চাহিদা 5 বেড়েছে, ঠিক আছে, চাহিদা 5 বেড়েছে। আর দাম কী হয়েছে স্যার, দাম 4 টাকা কমেছে, মানে -4 হচ্ছে। তাহলে চাহিদা 5 বেড়েছে, তাহলে কত হচ্ছে, চাহিদা 5 বেড়েছে মানে এখানে 5 লিখলাম, ডিভাইড বাই দামের পরিবর্তন কত হয়েছে, দাম তোমার 8 টাকা থেকে কমে 4 হয়ে, তাহলে -4 হয়ে গেল, যেটা আগে লেখা ছিল, ইন্টু কী হবে, প্রাথমিক দাম, মানে আগে দাম কত ছিল, আগে দাম 8 টাকা ছিল, আর ডিভাইড বাই আগে চাহিদা কত ছিল, আগে চাহিদা 10 ছিল। বুঝতে পারলে তো, বাস কাটাকাটি করে -1 বেরোন, আশা করি বুঝতে পেরে গেছি। একটু ভুল হয়ে যায় তাই চেঞ্জ করে দিলাম। বলছে ফার্মের গড় ব্যয় বলতে কী বোঝো, গড় ব্যয় হলো দ্রব্যের ইউনিট পিছু উৎপাদন ব্যয়, অর্থাৎ মোট ব্যয়কে মোট উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করলেই গড় ব্যয় পাওয়া যায়। গড় ব্যয় ইকুয়াল টু মোট ব্যয় বাই উৎপাদনের পরিমাণ, ঠিক আছে। তো এসিটাকে আমরা কী বলতে পারি, টিসি বাই কিউ, ঠিক আছে, তো এটা বলতেই পারি টিসি বাই কিউ, বোঝা গেল। পরের লাইনে প্রযুক্তিগত বেকারত্ব কাকে বলে, দেশে যখন অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন ঘটে
তখন যে বেকার সমস্যা দেখা যায় তাকে প্রযুক্তিগত বেকারত্ব বলে। নতুন কৌশলের প্রবর্তন, নতুন দ্রব্য আবিষ্কার, নতুন কলা কৌশল ব্যবহার প্রভৃতির ফলে এই ধরনের বেকারত্ব দেখা যেতে পারে। ভারতে যত বৃহৎ শিল্প গড়ে উঠেছে ততই ক্ষুদ্র এবং কুটির শিল্পগুলি ধ্বংস হচ্ছে। এর ফলে বেশ কিছু লোক কর্মচ্যুত হচ্ছে, এদের বলা হয় কাঠামোগত বেকারত্ব, কাঠামোগত বেকার। আবার কৃষিক্ষেত্রেও যন্ত্রের ব্যবহারের ফলে কর্মহীনতা বাড়ছে। শিল্পক্ষেত্রেও রেশনালাইজেশন, ঠিক আছে, অটোমেশন প্রভৃতির ফলে বেকারির সমস্যা বাড়ছে। এই ধরনের বেকারত্বকে আমরা কাঠামোগত বেকারত্ব বা প্রযুক্তিগত বেকারত্ব বলে থাকি। এবার সাধারণ বীমাকে ক্ষতিপূরণের চুক্তি বলে কেন? কোনো দুর্ঘটনার ফলে সম্পত্তির ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যে বীমা গ্রহণ করা হয় তাকে সাধারণ বীমা বলে। এই চুক্তির মাধ্যমে নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে চুক্তিতে উল্লিখিত সম্ভাব্য ঘটনা ঘটলে বীমাকারীকে তার সম্পত্তি ক্ষতিপূরণ দিয়ে থাকে, তাই একে ক্ষতিপূরণ চুক্তি বলে। ভারতের বীমা ক্ষেত্রে সংস্কারের জন্য মালহোত্রা কমিটির যে কোনো দুটি সুপারিশ লেখো। বীমা ক্ষেত্রে একচেটিয়া অবসান ঘটাতে হবে। বেসরকারি বীমা কোম্পানি স্থাপন করে বীমা ক্ষেত্রে প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি করতে হবে। বীমা শিল্পের সংস্থাগুলির কাজকর্ম নিয়ন্ত্রণ করার জন্য ইন্স্যুরেন্স রেগুলেটরি অথরিটি নামে একটা স্বশাসিত সংস্থা গঠন করতে হবে। ঠিক আছে, তাহলে এইগুলো হলো মোটামুটি, এই কোশ্চেনগুলো পড়বে। ঠিক আছে, তোমরা ভাবতে পারো স্যার একটা চ্যাপ্টার থেকেই যা দেখলাম আপনি খুব বড় করে লিখেছিলেন, চাহিদা স্থিতিস্থাপকতা। দেখো এই বছর অর্থাৎ 2021 সালে যারা এইচএস পরীক্ষা দেবে তাদের ইলাস্ট্রিটি অফ ডিমান্ড চাহিদা স্থিতিস্থাপকতা থেকে 5 নম্বরের বড় কোশ্চেন লিখতে হবে। ঠিক আছে, তো কিন্তু অন্যান্য বার হয়তো পরের বার তোমাদের যে পরীক্ষা হবে, যারা 22 সালে যারা দেবে পরীক্ষা বা তার পরবর্তী সালগুলো পরীক্ষা দেবে, চাহিদা স্থিতিস্থাপকতা 2 নম্বরই কোশ্চেন, তো 2 নম্বরের মতন লিখলেই হবে। ঠিক আছে, সেখানে স্থিতিস্থাপকতা কাকে বলে এবার তুমি লিখে দিলে, মানে পার্টিকুলার যে আয়গত দিলে আয়গত, দামগত দিলে দামগত, পারস্পরিক দিলে পারস্পরিক, যেই স্থিতিগত বললে সেই স্থিতিগত কাকে বলে লিখবে, তারপর তার ফর্মুলাটা দেবে, দেওয়ার পর এই স্থিতিস্থাপক কখন ধনাত্মক হয় কখন ঋণাত্মক হয় এইটুকু লিখলেই হয়, বেশি বড় করতে হবে। ঠিক আছে, বোঝা গেল মোটামুটি। আচ্ছা, এর পরের কোশ্চেনটা বলছে ভোগ উদ্বৃত্ত কাকে বলে? ফরাসি অর্থনীতিবিদ ডুপিট ভোগকারীর উদ্বৃত্ত শব্দটি উদ্ভাবন করেন। অধ্যাপক মার্শাল ভোগ উদ্বৃত্ত শব্দটির সম্পূর্ণ ব্যাখ্যা দেন। অধ্যাপক মার্শালের মতে কোনো ব্যক্তি কোনো দ্রব্যের জন্য যে দাম দিতে রাজি থাকে এবং যে দাম ক্রেতা প্রকৃতপক্ষে দেয়, এই দুয়ের পার্থক্য হলো ভোগ উদ্বৃত্ত। ক্রেতার ভোগ উদ্বৃত্ত ইকুয়াল টু ব্যক্তির ব্যক্তিগত চাহিদা দাম মাইনাস বাজার দাম। এর পরবর্তী কোশ্চেনে আসা যাক। পরবর্তী কোশ্চেনটা বলে চাহিদা স্থিতিস্থাপকতা নির্ধারণকারী দুটি বিষয় উল্লেখ করো। 1 নম্বর দ্রব্যের প্রকৃতি। দ্রব্যের প্রকৃতির ওপর চাহিদা স্থিতিস্থাপকতা নির্ভরশীল। তারপর 2 নম্বর দ্রব্যের দাম। দ্রব্যের দামের ওপর চাহিদা স্থিতিস্থাপকতা নির্ভরশীল। প্রকৃতি অনুসারে দ্রব্যকে 3 ভাগে ভাগ করা যেতে পারে। 1 অত্যাবশ্যক দ্রব্য, 2 অভ্যাসজনিত প্রয়োজনীয় দ্রব্য, 3 বিলাস দ্রব্য। নেক্সট কোশ্চেন বলেছে স্বল্পকালীন গড় স্থির ব্যয় রেখার আকৃতি আয়তক্ষেত্রেও পরাবৃত্তাকার হয় কেন? ঠিক আছে, অর্থাৎ রেক্টাঙ্গুলার হাইপারবোলা হয় কেন? এএফসি রেখার ওপর কোনো বিন্দু নিয়ে যদি সেই বিন্দু থেকে দুটি অক্ষের ওপর দুটি লম্ব টানা যায় তাহলে যে আয়তক্ষেত্রটি পাওয়া যাবে তার ক্ষেত্রফল হবে মোট স্থির ব্যয়। যেহেতু সকল উৎপাদনের পরিমাণের মোট স্থির ব্যয় একই থাকে, সেজন্য এএফসি রেখার ওপর যে কোনো বিন্দু নেওয়া হোক না কেন, সকল বিন্দু থেকেই দুটি অক্ষের ওপর দুটি লম্ব টেনে গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল একই থাকবে। এই জন্য এএফসি রেখা আয়তক্ষেত্রিক পরাবৃত্ত হয়। এবার বলছে স্থির ও পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে পার্থক্য লেখো। উৎপাদন শূন্য অবস্থায় টিভিসি শূন্য হয়, মানে পরিবর্তনশীল ব্যয় শূন্য হয়, কিন্তু স্থির ব্যয় ধনাত্মক হয়। স্থির ব্যয় রেখা এক্স অক্ষের সমান্তরাল হয়, কিন্তু টিভিসি সর্বদা ঊর্ধ্বগামী রেখা হয়। 3 স্থির ব্যয় মূল বিন্দু থেকে শুরু হয় না, কিন্তু পরিবর্তনশীল ব্যয় মূল বিন্দু থেকে শুরু হয়। এবার বলেছে এ আর কমরা হলে এ আর ও এম আর এর মধ্যে সম্পর্ক কি? এ আর কমরা হলে এম আর লেস দেন এ আর হবে, অর্থাৎ এম আর রেখা এ আর রেখার নিচে অবস্থান করবে। যদি এ আর নিম্নগামী সরলরেখা হয় বা নিম্নমুখী সরলরেখা হয় তাহলে এম আরও হবে নিম্নমুখী সরলরেখা, আর এম আর রেখা এবং এম আর রেখা এর রেখা এবং উলম্ব অক্ষের মাঝখান দিয়ে যাবে, এবং এম আর রেখা এ আর রেখা উলম্ব অক্ষের মাঝখান দিয়ে যাবে। নেক্সট বলেছে গ্যাট ও ডব্লিউটিওর মধ্যে পার্থক্য কি? গ্যাট হলো একটি চুক্তি, অন্যদিকে ডব্লিউটিও হলো একটি সংস্থা। গ্যাটের কোনো আইনি সত্তা নেই, কিন্তু ডব্লিউটিওর আইনি সত্তা আছে।
নেক্সট বলে ভারতবর্ষের বৈদেশিক বাণিজ্যের উদারীকরণ প্রক্রিয়ার দুটি সুফল। উদারীকরণের ফলে বৈদেশিক মুদ্রার তহবিল অনেক পরিমাণে বৃদ্ধি পেয়েছে। আর একটা টাকার বিনিময় হার নমনীয় করার ফলে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। নেক্সট কোশ্চেন বলে ভারতবর্ষের বিশ্বায়ন প্রক্রিয়ার দুটি কুফল আলোচনা করো। বিশ্বায়নের ফলে ভারতে পেটেন্ট আইনে পরিবর্তন আনতে হয়েছে এবং তা ভারতের স্বার্থবিরোধী। নতুন পেটেন্ট আইনের ফলে উৎপাদন ব্যয় ও উৎপন্ন দ্রব্যের বিশেষ করে ওষুধের দাম বৃদ্ধি পেয়েছে। নাম্বার 2, পরিষেবা উদারীকরণের ফলে ব্যাংক, বীমা, জাহাজ পরিবহন প্রভৃতির ক্ষেত্রে বিদেশি বৈদেশিক বৃদ্ধি পেয়েছে। বিদেশি কোম্পানির সঙ্গে প্রতিযোগিতায় দেশি কোম্পানিগুলির ক্ষতি হচ্ছে। নেক্সট বলেছে সম্পূর্ণ স্থিতিস্থাপক ও সম্পূর্ণ অস্থির চাহিদা রেখার আকৃতি চিত্রসহ লেখো। সম্পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা রেখা হবে অনুভূমিক অক্ষের সমান্তরাল, সম্পূর্ণ অস্থির চাহিদা রেখা হবে উলম্ব অক্ষের সমান্তরাল। ছবিটা দেখতেই পাচ্ছ তোমরা, ছবিটা তোমরা দেখে নাও এবং খাতায় টুকে নাও। এবি হলো সম্পূর্ণ, দেখো এবি হলো সম্পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা রেখা, এটা হচ্ছে সম্পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা রেখা, আর এটা হচ্ছে সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা রেখা। নেক্সট বলে যে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্ক। যখন গড় ব্যয় কমে তখন প্রান্তিক ব্যয় গড় ব্যয় অপেক্ষা কম হয়, যখন গড় ব্যয় বাড়ে তখন প্রান্তিক ব্যয় গড় ব্যয় অপেক্ষা বেশি হয়, যখন গড় ব্যয় স্থির থাকে তখন গড় ব্যয় প্রান্তিক ব্যয় অপেক্ষা সমান হয়। এবার যে মোট বিক্রয়লব্ধ আয় রেখার ঊর্ধ্বমুখী ও নিম্নমুখী অংশে প্রান্তিক আয় কিরূপ। মোট বিক্রয়লব্ধ আয় রেখার কোনো বিন্দুতে ঢালই হলো ওই বিন্দুতে প্রান্তিক রেভিনিউ। মোট বিক্রয়লব্ধ আয় রেখা ঊর্ধ্বমুখী অংশে তার ঢাল হয় ধনাত্মক, কাজে ঊর্ধ্বমুখী অংশে প্রান্তিক রেভিনিউ ধনাত্মক, অনুরূপভাবে নিম্নমুখী অংশে প্রান্তিক রেভিনিউ ঋণাত্মক। এবার বলছে ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের মূল উদ্দেশ্য কি। গ্রামীণ অর্থনীতিতে কর্মনিয়োগ বৃদ্ধির উদ্দেশ্যে চালু প্রকল্পগুলিকে ষষ্ঠ পরিকল্পনার সময় একত্রিত করা হয়। এর নাম দেওয়া হয় ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা IRDP। গ্রামের দরিদ্র জনসাধারণকে উৎপাদনের উপকরণের যোগান দিয়ে তাদের স্বনিযুক্তিতে সাহায্য করাই হলো এই প্রকল্পের মূল উদ্দেশ্য। এবার বলছে বিমা ক্ষেত্রে আর্থিক সংস্কার নীতির দুটি ফলাফল লেখো। বিভিন্ন বেসরকারি কোম্পানিকে জীবন বিমার ক্ষেত্রে কাজ করতে অনুমতি দেওয়া হয়েছে। সাধারণ বিমার ক্ষেত্রে ও বেসরকারি কোম্পানিকে কাজ করতে অনুমতি দেওয়া হয়েছে। নাম্বার 2, বিমা শিল্পে নিযুক্ত সংস্থাগুলিকে নিয়ন্ত্রণ করা এবং বিমা গ্রাহকদের স্বার্থ রক্ষা করার জন্য IRDA স্থাপন করা হয়েছে। এবার বলছে বিমা ক্ষেত্রে সংস্কারের জন্য গৃহীত দুটি ব্যবস্থার উল্লেখ করো। বিভিন্ন বেসরকারি কোম্পানিকে জীবন বিমা এবং সাধারণ বিমার ক্ষেত্রে কাজ করতে অনুমতি দেওয়া হয়েছে। নাম্বার 2, বিমা শিল্পে নিযুক্ত সংস্থাগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য এবং বিমা গ্রাহকদের স্বার্থ রক্ষা করার জন্য IRDA স্থাপন করা হয়েছে। নাম্বার 3, 2000 সালের ডিসেম্বর থেকে GICI এর অধীনস্থ 4টি সংস্থাকে স্বাধীন কোম্পানি হিসেবে ঘোষণা করা হয়েছে। নাম্বার 4, 1999 সালে IRDA অ্যাক্ট পাস করা হয়েছে। এই আইন দ্বারা ইন্স্যুরেন্স অ্যাক্ট 1938, LIC অ্যাক্ট 1956, জেনারেল ইন্স্যুরেন্স বিজনেস ন্যাশনালাইজেশন অ্যাক্ট 1972কে সংশোধন করা হয়। এই সংশোধনের সাহায্যে বিমা ক্ষেত্রে একচেটিয়া অবসান ঘটানো হয়েছে। নেক্সট বলে যে কমরা সমান প্রান্তিক উপযোগ বিধিটি ব্যাখ্যা করো। অন্যান্য সমস্ত কিছু স্থির অবস্থায় কোনো ক্রেতা একটি দ্রব্য ক্রমাগত ভোগ করতে থাকলে সেই দ্রব্যটির বিভিন্ন একক থেকে প্রান্তিক উপযোগিতা ক্রমাগত কমতে থাকে। একেই বলা হয় কমরা সমান প্রান্তিক উপযোগিতার নিয়ম। কমরা সমান প্রান্তিক উপযোগ নিয়মের অনুমান উপযোগিতা সংখ্যার মাধ্যমে পরিমাপ করা যায়। ক্রেতা বা ভোগকারী বিচার বুদ্ধি সম্পন্ন ব্যক্তি। এবার বলছে ভারতে বিমা পরিষেবায় সীমিত প্রসারের দুটি কারণ হলো একটা দারিদ্র্য আর একটা অজ্ঞতা। তো ট্রিপস বলতে কি বোঝো? ট্রিপসের পুরো কথাটি হলো ট্রেড রিলেটেড ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, অর্থাৎ বাণিজ্য সম্পর্কিত মেধা সম্পত্তির অধিকার। মস্তিষ্ক থেকে কোনো কিছুর উদ্ভাবনকে বলা হয় মেধা সম্পত্তি। মেধা সম্পত্তি হলো সৃজনশীলতার প্রকাশ। মেধা সম্পত্তি নানা রকমের হতে পারে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো পেটেন্টের অধিকার। এই আইন অনুসারে কোনো নতুন বস্তুর আবিষ্কারক সেই বস্তুটির ওপর পেটেন্টজনিত অধিকার পেতে পারে এবং ফলে উদ্ভাবক ছাড়া অন্য কেউ এই দ্রব্যটি উৎপাদন বা প্রস্তুত করতে পারবে না। নেক্সট বলে যে বাণিজ্যিক ব্যাংকের অকার্যকর সম্পদ কি। বাণিজ্যিক ব্যাংকের যে সম্পদ থেকে কোনো আয় হয় না সেই সম্পদকে অকার্যকর সম্পদ বলে, যেমন আমাদের ঋণ।
তো আমি যে কটা এসে কিউ বললাম ইকোনমিক্সের, আশা করছি এর মধ্যেই চলে আসবে, বাইরে একটা কোশ্চেনও পড়তে হবে না। সুতরাং এইগুলো ভালো করে পড়ো, তাহলেই কমপ্লিট হয়ে যাবে, আর কিছু না।